নানা রকম অদ্ভুত গল্প হচ্ছিল সেদিন আমাদের লিচুতলার আড্ডায়। কিন্তু সেসব নিতান্ত পানসে গোছের ভূতের গল্প। পাড়াগাঁয়ের বাঁশবাগানের আমবাগানের গেঁয়ো ভূত সাদা কাপড় পরে রাত্রে দাঁড়িয়ে থাকে, ওসব অনেক শোনা আছে। ওর বেশি আর কেউ কিছু বলতে পারল না। এমন সময় শরৎ চক্রবর্তী আড্ডায় ঢুকলেন। তিনি আবগারি বিভাগে বহুদিন কাজ করে অবসর গ্রহণ করেছেন। 60-এর কাছাকাছি বয়স। তান্ত্রিক সাধনা করেন। টিকুজি কুষ্টি বিনা পয়সায় করে দেন। কোন রত্নের আংটি ধারণ করলে কার সুবিধে হবে ঠিক করে দেন। পরের বেকার খাটতে ওর জুড়ি বড় একটা দেখা যাবে না এসব কাজে। লোক অতি সজ্জন, সকলে মানে এবং শ্রদ্ধা করে। অনেকে আবার ওর সামনে ধূমপান করে না। শরৎবাবু ঢুকে বললেন, এই যে কি হচ্ছে আজ, চমৎকার বাদলা নেমেছে তো। শ্যামাপদ মুক্তার বললেন, আসুন আসুন চক্রবর্তী মশাই আসুন। আমাদের ভূতের গল্প হচ্ছে বাদলার দিনে, তবে তেমন জমছে না। আপনার তো তা আমি একটা গল্প বলতে পারি, তবে সেটা ভূতের গল্প নয়। সেটা কিসের গল্প তা আমিও জানি না, আপনারা শুনে বিচার করুন। শরৎবাবুর মুখে সেই গল্প শুনে আমরা অবাক হয়ে গেলাম। স্বর্গ মর্ত যেন এক সূত্রে গাঁথা হয়ে গেল সেই ঘন বর্ষার বর্ষণমুখর মেঘের আবরণ ভেদ করে। শরৎবাবু বললেন, আমাকে সেবার হঠাৎ জলপাইগুড়ির ওধারে ডুয়ার্স অঞ্চলে বদলি করলো। আমার পরিবারবর্গ তখন ঢাকায়। তাদের ওখানে রেখে জলপাইগুড়ি চলে গেলাম। নতুন জায়গা, সেখানে নিজে না দেখে শুনে কি করে সবাইকে নিয়ে যায়। বিশেষ করে ছেলেমেয়েরা তখন ঢাকা স্কুলে পড়াশোনা করছে। তা যেখানে গেলাম, জায়গাটা জলপাইগুড়ি থেকে অনেক দূর। ছোট লাইনে যেতে হয়। পথে চা বাগান পড়ে, বনময় অঞ্চল। কিন্তু দূরে সবুজ বনরেখার পটভূমিকায় হিমালয়ের শিখরমালা চোখে পড়ে। বড় নির্জন স্থান। আমি যে জায়গায় গেলাম তার নাম হলদিয়া। ছোট্ট জায়গা। আমি সেখানে গিয়ে সিনিয়র সাব ইন্সপেক্টরের বাসায় উঠলাম, কারণ আমার বাসা তখনও ঠিক হয়নি। সে ভদ্রলোকের নাম রেবতীমোহন মুকুজ্জে, বাড়ি নদিয়া জেলা। বেশ ফর্সা, লম্বা, দোহারা চেহারা। আমায় খুব যত্ন করলেন। দিন কয়েকের মধ্যে বাসা ঠিক করে দেবেন ভরসাও দিলেন। তৃতীয় দিন সকালে আমায় বললেন, তা আপনাকে একটা কথা বলি। আমি বললুম, কি? না মানে আপনার এখানে আসাটা খুব বড় একটা ভুল হয়েছে। আমি জিজ্ঞেস করলুম, কেন? তাতে বলে, আপনি জানেন না এদেশের ব্যাপারে? আমি বললুম, না, কি ব্যাপার? বলে, এই বর্ষাকালে এখানে ভয়ানক ব্ল্যাক ওয়াটার জ্বর হচ্ছে চারিধারে। আপনি নতুন লোক, আপনার তো খুবই জ্বর হওয়ার সম্ভাবনা দেখছি। দু একবার জ্বর হলেই ওই ব্ল্যাক ওয়াটার জ্বর দেখা দেবে, তখন জীবন নিয়ে টানাটানি। এইরকমই তো দেশের কাণ্ড। আমি তখন জিজ্ঞেস করলাম, তা আপনারা আছেন কি করে? তাতে উনি বললেন, সে কথা আর বলে লাভ নেই। ইচ্ছে করে নেই, আছি পড়ে পেটের দায়ে। চাকরি ছেড়ে দিলে এ বসে যাবো কোথায়, খাবো কি? আমার দুটি মেয়ে পরপর মারা গেছে ওই ব্ল্যাক ওয়াটার ফিভারে, তবুও বদলি পেলাম না। কি করি বলুন তো শরৎবাবু? তবেই তো। উনি আরো বললেন, একটু সাবধানে থাকলেই হবে। জলটা গরম না করে খাবেন না বাইরে গিয়ে। ব্ল্যাক ওয়াটার ফিভার হলেই কি মানুষ মারা যায়? আমার কৌতূহল ছিল, আমি জিজ্ঞেসও করলাম। তাতে উনি বললেন, ভালো চিকিৎসা না হলে বাঁচার সম্ভাবনা নাকি খুবই কম। বিশেষ করে এই বর্ষাকালে যারা নতুন আসেন, তাদের ধরলে বাঁচানো খুব কঠিন হয়ে পড়ে। আমি এরকম দুটো কেস দেখেছি, আর দুটোই মারা গেল। তা শুনে একটু ভয় হলো, কিন্তু সাবধান হয়েই বা কি করবো? বিদেশে বেরিয়ে কতদূর বা সাবধান হওয়াই বা চলে? আর যা থাকে কপালে ভেবে কাজ আরম্ভ করে দিলাম। 10-12 মাইল দূরে দূরে ওই গাঁজার দোকান, মদের দোকান তদারক করতে বেরোতে লাগলাম। ভালোই লাগছিল। বর্ষার সবুজ অভিযান শুরু হয়েছে বনে বনে। কত রকমের ফুল ফোটে আর কত ধরনের পাখি ডাকে। দূরে হিমালয়ে বরফ ঢাকা কি একটা শৃঙ্গ দেখা গেল। মিছরির পাহাড়ের মতো
ঝকঝক করছে সকালের রোদ্দুরে। তবে রোদ বড় একটা উঠতে ইদানিং আর দেখা যেত না। ইতিমধ্যে রেবতীবাবুর চেষ্টায় একটা ভালো বাসা পাওয়া গেল। উঁচু কাঠের খুঁটির ওপর কাঠের তক্তা বসিয়ে তার ওপর ওই বাংলো ধরনের ঘর করা হয়েছে। কাঠের মেঝে, বেশ শুকনো খটখটে। ঘরটা বেশ বড়, আলো হাওয়া বেশ আসে। মনের ভয় আস্তে আস্তে কেটে গেল। তখন আমি মনে মনে ভাবি, রেবতীবাবুর ওটা কিন্তু একদম বলাটা উচিত হয়নি। এখানকার মাটিতে পা দিতে না দিতেই অমন ভয় দেখিয়ে দেওয়া কি ভালো? কেন করলেন ওটা রেবতীবাবু? অন্য কোনো মতলব ছিল নাকি? এই নিয়ে 7-5 ভাবি। এখানে আমার এক ব্রাহ্মণ আরতালি জুটল, নাম দিগম্বর পাণ্ডে। লোকটা অনেকদিন সেখানে আছে, রান্নাও করতো খুব ভালো। সে হাট বাজার রান্নাবান্না সবই করত, কোনো অসুবিধেই ছিল না। মাস 2 পরে সেবার বামনপাড়া নর্থ বলে একটা জায়গায় আবগারির তদারকে গেলাম। সেটা একটা চা বাগানের পাশে ছোট্ট বাজার। চা বাগানটার ট্রাকগুলোর গায়ে লেখা আছে বামনপাড়া নর্থ টি এস্টেট। পাহাড়ি একটা ছোট নদী পেরিয়ে আমার গরুর গাড়ি বাজারে গিয়ে থামল। তখন বাজে বেলা 10টা। 2টি মারোয়াড়ি মহাজনের গদি আছে, তারা বনাঞ্চলের উৎপন্ন সওদা করে। দেবেন সামন্ত বলে মেদিনীপুরের একজন ব্যবসায়ীর কাঠের কারবার আছে, গাঁজা ও আফিমের দোকান। সেই দেবেন সামন্তের ভাই শশী সামন্তের ওখানে বসে থাকতে থাকতেই আমার শরীরটা যেন কেমন হতে শুরু করলো, মাথা ধরলো। তা দেবেন সামন্তকে বলতে সে কি একটা হোমিওপ্যাথি ওষুধ দিলে, বলে এতেই নাকি সেরে যাবে, কোনো ভয় নেই। আমি বললাম, আপনাদের এখানে ব্ল্যাক ওয়াটার হয়? উনি বললেন, খুব। জিজ্ঞেস করলাম, মানুষ মরে? তাতে উত্তর দিলেন, তা মন্দ মরে না। আপনারা ভয় পান না? আমরা অনেকদিন আছি, নতুন যারা আসেন তাদের ভয় নাকি একটু বেশি। সবাই দেখছি একই কথা বলে। গাঁজার হিসেব চেক করতে করতে আর যেন বসতে পারলাম না। তাড়াতাড়ি কাজ সেরে নিয়ে গাড়িতে উঠে পড়ি। জল তেষ্টা পাওয়াতে বামনপাড়া নর্থ চা বাগানের একটা গুমটি টিনের শেড থেকে জল চেয়ে খাই এক নেপালি দারোয়ানের কাছ থেকে। যখন বাসায় পৌঁছালাম তখন বেলা হয়ে গেছে। আমার তখন খুব জ্বর, পথেই কাঁপুনি দিয়ে জ্বর এসেছে। খবর পেয়ে রেবতীবাবু ছুটে এলেন, ডাক্তার ডাকা হলো, ওষুধ আর ইঞ্জেকশনও চলল। 3 দিনের মধ্যে জ্বর ছেড়ে গেল। দিন 15 বেশ আছি। সবাই বলে ঠান্ডা লেগে নাকি অমনটা হয়েছিল হঠাৎ, ও কিছু না। আমিও নিজেকে সেইভাবেই বোঝালাম আর কি। আবার বেশ কাজকর্ম করি, শরীরের কোনো কষ্ট নেই। একদিন হলদিয়া পুলিশ থানায় বসে থানার দারোগার সঙ্গে গল্প করছি, হঠাৎ হঠাৎ আবার জ্বর এলো। দারোগাবাবু লোক দিয়ে আমায় বাড়ি পাঠিয়ে দিলেন। আরদালি দিগম্বর পাণ্ডেকে বললাম, জল দাও। জল খেয়ে শুয়ে পড়লাম। 3 দিন ভীষণ জ্বরের ঘোরে কাটল। রেবতীবাবু এবং থানার দারোগাবাবু দুবেলাই আসতেন। কিভাবে আমার সাবু আর বার্লি তৈরি করতে হবে তা আমার আরদালিকে শিখিয়ে দিয়ে যেতেন। 3 দিন পরে জ্বর কমে গেল। ক্রমে বেশ সেরে উঠলাম, কাজকর্ম আবার শুরু করে দিলাম। দিন 15 পরে চা বাগানের একটা আবগারি কেস দেখতে গিয়েছি, আবার হঠাৎ করে জ্বর এলো। এবার একটা জিনিস আমি লক্ষ্য করলাম, এখানকার জ্বর ভেলকিবাজির মতো আসে, আবার ভেলকিবাজির মতোই চলে যায়। সুতরাং প্রথম প্রথম জ্বর এলে আমার যেরকম ভয় হতো, এখন গা সওয়ার দরুন সে ভয় একেবারেই নেই। আরদালিকে ডেকে বলে দিলাম আগের মতো পথ্য প্রস্তুত করে আমাকে যেন খাওয়ায়। তবে এবার কিন্তু একটু অন্যরকম হলো।
দারোগাবাবু বললেন, শরৎবাবু, একটা কথা বলি? বলুন। না, আপনি এখান থেকে চলে যান। জিজ্ঞেস করলুম, কেন বলুন তো? ডাক্তারবাবুর তাই মত। তা আমাকে তো কিছু বলেনি। তা আপনাকে বলেনি, কিন্তু আমাদের বলেছেন আপনাকে বলবার জন্যে, তাই বলা উচিত ভাবলাম। উনি বলেছেন আপনার অসুখ নাকি খুব খারাপ। দারোগাবাবু ইতস্তত করে বললেন, ও সারা বড় কঠিন শরৎবাবু। বেশ, তাহলে স্টেশন পর্যন্ত আমি যাব কি করে? রোকিয়া ঘাট পার হবার তো কোনো উপায় দেখি না। ওসব কিচ্ছু ভাববেন না। স্ট্রেচার জোগাড় করছি চা বাগান থেকে, কুলি পাঠাবো। পুলিশের একজন লোক আপনার সাথে থাকবে। আপনাকে ট্রেনে উঠিয়ে না দিয়ে তারা ফিরবে না। বেশ, তবে আমি তখনও জানতাম না যে আজই আমার জীবনের শেষ দিন হতো যদি, কিন্তু সে কথা পরে বলছি। আমি সম্মতি দিলে দারোগাবাবু চলে গেলেন। তখন বেলা 9টা হবে। গরম জল করে নিয়ে আসতে বললাম আরদালিকে, গা হাত মুছবো বলে। তারপর এক বাটি বার্লি খেলাম। আরও একটু বেলা হলে দুটো ভাতও খেলাম। বেলা 12টার পর লোকজন এলো স্ট্রেচার নিয়ে। এই পর্যন্ত বলে শরৎ চক্রবর্তী বললেন, একটু চা খাওয়ার ইচ্ছে হচ্ছে। আমরা বললাম, গল্পটা শেষ করুন। চা খেয়ে নিয়ে বলবো। এইবারই তো গল্পের আসল অংশটাতে এসে গিয়েছি কিনা। একটু গলা ভিজিয়ে নিয়ে বলি। হ্যাঁ? উকিল নিতাইবাবু বললেন, একটা কথা, আপনি বললেন ব্ল্যাক ওয়াটার জ্বর হলো, সেরে গিয়ে আপনি পথ্য করলেন, অথচ ডাক্তারবাবু কেন আপনার অসুখ খারাপ বললেন? অসুখ তো সেরে গিয়েছিল। সেরে গিয়েছিল কীরকম এক্ষুনি সেটা শুনলে বুঝতে পারবেন। আসলে রোগ সারেনি। তবে পথ্য দিয়েছিল কেন ডাক্তার? এ কথার জবাব আমি দিতে পারবো না, কাউকে জিজ্ঞেসও করিনি। তবে যেমন ঘটেছিল আমি কিন্তু সেরকমই বলে যাচ্ছি। এটা একটা অদ্ভুত কথা বলছেন আপনি। কী রকম সে দেশের ডাক্তার বুঝলাম না মশাই। এ কথাটা আমি আগে কখনো ভেবে দেখিনি। আচ্ছা, এবার গল্পটা বলি। শরৎ চক্রবর্তী আবার গল্প আরম্ভ করলেন। বেলা 12টার পর স্ট্রেচার নিয়ে এলো চা বাগানের লোকজন। সেখানে দাঁড়িয়েছিলেন রেবতীবাবু ও দারোগাবাবু। আমি আর আরদালি জিনিসপত্র গোছাচ্ছি, এমন সময় এলো জ্বর। ভীষণ কাঁপুনি দিয়ে জ্বর। আর আমি বসতে পারলাম না। ঘরের মধ্যে গিয়ে তাড়াতাড়ি বাঁধা বিছানা আরদালিকে দিয়ে খুলিয়ে পাতিয়ে শুয়ে পড়লাম। এবার আমি আর কিছুই জানি না। আমার সমস্ত চেতনা লুপ্ত হয়ে গেল এক ঘন অন্ধকারের আবরণের অন্তরালে। যখন আমার আবার জ্ঞান হলো, তখন দুটো জিনিস আমার চোখে পড়ল। প্রথমেই অন্ধকারের মধ্যে একটা কি গাছের ডাল পাশের জানালার বাইরে হাওয়ায় দুলছে। আর দ্বিতীয় জিনিস হলো আমার বাক্স পুঁটলি আমার পায়ের দিকে দেওয়ালের কাছে রয়েছে এবং আমার ছাতাটা দেওয়ালের কোণে হেলানো রয়েছে। আমি কি রেলওয়ে ট্রেনে উঠেছি? এত অন্ধকার কেন রেলের কামরা? আর অন্য লোকই বা নেই কেন? তারপর আস্তে আস্তে আমার মনের আকাশ মেঘমুক্ত হয়ে আসতে লাগলো। আমার মনে পড়ল যে আমি স্ট্রেচারে আদেও উঠিনি। জ্বর আসতে ঘরে এসে শুয়ে পড়েছিলাম। কিন্তু ঘরই যদি হয়, আরদালি দিগম্বর কই? ঘরে আলো জ্বালেনি। আমি কোথায়? তেষ্টা পেয়েছিল। ডাকতে গেলাম ওকে, গলার স্বর আটকে গেল। দুবার ডাকতে গেলাম, দুবারই তাই হলো। আমার মনে হলো বাইরে চাঁদ উঠেছে। জানালা দিয়ে ঘরের মধ্যে চাঁদের সামান্য আলো এসে পড়ছে। কিছুক্ষণ সামনের দিকে চেয়ে রইলাম। ঘরের মধ্যে বা বাইরে কোথাও কোনো শব্দ নেই। হঠাৎ আমার দৃষ্টি নিবদ্ধ হলো বাইরের দিকে। কে কে ওখানে বাইরে? এ দেখুন, এতদিন পরে মনে পড়েও আমার গাটা কেমন শিউরে উঠল। দেখলাম কি জানেন?
একটি কালো মতন মেয়ে অত্যন্ত দ্রুত গতিতে আমার ঘরের চারপাশে ঘুরছে আর একটা কাঠি দিয়ে মাটিতে কি যেন একটা করছে। দুবার আমার সামনে দরজায় ফাঁক দিয়ে সে নিচু হয়ে ঘুরে গেল। তিনবারের বার মেয়েটি হঠাৎ মুখ উঁচু করে আমার দিকে হাত নেড়ে বলল, কোনো ভয় নেই তোর, গণ্ডি দিচ্ছি। আজ রাতে এ গণ্ডির মধ্যে কেউ আসতে পারবে না। ঘুমা, তুই ঘুমা। অতি অল্প সময়ের জন্য মেয়েটিকে চোখের সামনে দেখলাম। তারপর সে ঘুরে গেল ওদিকে। আমারও আর জ্ঞান রইল না, ঘুমিয়ে পড়লাম কি। এরপরে কতক্ষণ জেগে উঠেছিলাম তা বলতে পারবো না, কিন্তু তখন চোখ খুলেই দেখলাম সেই কালো মেয়েটি আমার শিয়রের কাছে বসে। তার বয়স 18 বছরের বেশি হবে বলে আমার মনে হলো না। আর একটা জিনিস আমি লক্ষ্য করলাম, মেয়েটি যেন খুব ঘেমেছে। ওর মুখ ঘামে ভিজে গিয়েছে, যেন সারা শরীর দিয়ে দরদর করে ঘাম ঝরছে। আমি ওর দিকে চেয়ে দেখতেই মেয়েটি চমৎকার শান্ত স্নেহময় সুরে বলে উঠল, জাগলি কেন? ঘুমা বলছি না, ঘুমা। কোনো ভয় নেই, ঘুমা বলছি, ঘুমা ঘুমা। শেষবার যখন সে ঘুমা বলছে তখন আমি ঘুমিয়ে পড়লাম ওর কথা শুনতে শুনতে। ঘুমিয়ে পড়বার আগে সেই গাছের ডালটার দিকে নজর পড়ল জানালার বাইরে। তার গায়ে জোছনা পড়েছে। এইখানেই আমার গল্প শেষ। সকালে আমি যখন জেগে উঠলাম তখন আমার মনে হলো স্বাভাবিক সুস্থ অবস্থায় ঘুম থেকে আমি জেগে উঠেছি। আমার শরীরে কোনো কষ্ট নেই, কিন্তু ভারী দুর্বল। বিছানা ছেড়ে উঠতে পারলাম না। আস্তে আস্তে বেলা হলো। তখন দেখি দিগম্বর পাণ্ডে আরদালি সন্তর্পণে পা টিপে সে ঘরের মধ্যে উঁকি দিচ্ছে। আমি ডাকতেই সে যেন চমকে উঠল, কিন্তু কোনো উত্তর দিল না। আমি বললাম, রেবতীবাবুকে ডেকে নিয়ে এসো তো। থতমতো খেয়ে সে যেন চলে গেল। কিছুক্ষণ পরে অনেক লোক এলো আমায় দেখতে, তার মধ্যে রেবতীবাবুও ছিলেন। রেবতীবাবু বললেন, ইয়ে কেমন আছেন শরৎবাবু? ভালো, আমি কিছু খাবো। তখনই রেবতীবাবু বাইরে গিয়ে কাকে একটা যেন কি বললেন। খানিক পরে এক বাটি বার্লি এলো আমার জন্য। বার্লি খেয়ে শরীরে একটু বল পেলাম। ডাক্তার এসে পরীক্ষা করে বললেন জ্বর নাকি ছেড়ে গেছে। এর দিন দুই পরে আমি সম্পূর্ণ নিরোগ হয়ে উঠলাম, পথ্য করলাম। তখন আস্তে আস্তে শুনলাম সেই ভীষণ রাতে আমাকে মুমূর্ষ মনে করে সবাই আমাকে ছেড়ে একা ফেলে চলে গিয়েছিল। ডাক্তারবাবু বলেছিলেন এ রাত আর কাটবে না। এমনকি সকালে আমার সৎকারের জন্য কে কে যাবে, কোথায় কাঠ পাওয়া যাবে, এ সব কিছু বন্দোবস্ত পর্যন্ত হয়ে গিয়েছিল। সকালেই লোক পাঠিয়ে আমার পরিবারবর্গকে টেলিগ্রামে আমার মৃত্যু সংবাদ জানানোর জন্য থানা থেকে একজন কনস্টেবল পাঠাবেন দারোগাবাবু, তাও নাকি ঠিক করে রেখেছিলেন। অথচ সেই নির্বান্ধব পরিত্যক্ত অবস্থায় কে আমার মৃত্যুশয্যার পাশে সারা রাত বসেছিল? কে আমার ঘরের চারিধারে গণ্ডি এঁকে দিয়েছিল আমাকে বিপদের হাত থেকে রক্ষা করতে? সবাই পরিত্যাগ করলেও কে আমাকে সেই অসহায় অবস্থার মধ্যেও পাহারা দিয়েছিল? এসব প্রশ্নের কোনো জবাব আমি দিতে পারবো না। যদি আপনারা বলেন সবটাই জ্বরের ঘোরের স্বপ্ন দেখেছি, তারও কোনো আমি প্রতিবাদ করতে চাই না। শরৎ চক্রবর্তী চুপ করলেন। মনে হলো তার চোখে যেন জল চকচক করছে। উকিল নিতাইপদ রাহা বললেন, তা সেরে উঠে হলদিয়াতে আপনি ছিলেন কতদিন? যতদিন না গভর্নমেন্ট আমাকে বদলি না করেছিল, তা প্রায় ওই 2 বছর হবে। তা এইভাবে একা ছিলেন বাসায়? আমি আর দিগম্বর, আর কেউ না। আর কোনোদিন কিছু দেখেছিলেন? না। আর অসুখে ভুগেছিলেন? না। ঘন বর্ষার রাত,
বাইরে বেশ অন্ধকার। জোনাকি জ্বলছিল উঠোনের শিউলি গাছটার ডালে আর পাতায়। আমরা সবাই অনেকক্ষণ চুপ করে বসে রইলাম। নিতাই উকিলও আর বেশি কথা বললেন না। বৃষ্টি এসে পড়বে বলে শরৎ চক্রবর্তীকে আমরা বাড়ি পাঠিয়ে দিলাম ছাতা দিয়ে। আপনারা এতক্ষণ শুনছিলেন অশরীরী। আমাদের রহস্য রোমাঞ্চের আজকের গল্প এই অশরীরী আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।